মেজর সিনহা হত্যা মামলায় নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল। সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি সিনহার বোনের। 2025-26 অর্থবছরের বাজেট পেশ আজ। কমছে চাল ডাল সহ বেশ কিছু কৃষি পণ্যের দাম। ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ চান সংশ্লিষ্টরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি। নদীবন্দরে 1 নম্বর সতর্কতা। সিলেট চট্টগ্রামে 5 নদী বিপদসীমার উপরে, জলাবদ্ধ নিম্নাঞ্চল। এবং 54 বছরেও অবহেলিত দেশের চামড়া শিল্প। 90% কারখানায় ঋণে জর্জরিত। সরকারের একগুঁয়েমিকে দুষছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড ও 6 জনের যাবজ্জীবন বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ সকালে এ রায় ঘোষণা করেন। অপরাধের মাত্রা বিবেচনায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের দেয়া রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তখনকার পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, নিজের জীবন দিয়ে সিনহা আসামিদের হাত থেকে অনেক মানুষের জীবন রক্ষা করে গেছেন। আর রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছেন সিনহার বোন শারমিন শাহরিয়ার। বিচারিক আদালত 2 জনকে ফাঁসির আদেশ দিয়েছিলেন এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। আইনের বিধান মতে ডেথ রেফারেন্স হিসাবে এটা সুপ্রিম কোর্টে আসে। বাদীপক্ষের পক্ষ থেকে একটি রিভিশন দায়ের করা হয় বাকি 6 জনকেও মৃত্যুদণ্ড দেওয়ানোর জন্য। রাষ্ট্রপক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন। বিজ্ঞ আদালতের উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সত্যেরই একটা প্রতিফলন দেখতে পেলাম। যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। এ নিয়ে আরও জানাতে উচ্চ আদালত এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী কাজী পাপ্পু। পাপ্পু, মেজর সিনহা হত্যা মামলার রায়ের বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন আমাদের। যেরকমটি উভয়ে আমরা বা অ্যাটর্নি জেনারেল কথা বলেছিলাম, তার ভেতর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো সেই সময় যে কক্সবাজারের ওসি ছিলেন এসআই মাসুদ, হোসেন মাসুদ, তাকে কিন্তু এই মামলার চার্জশিটে রাখা হয়নি, যেটা নিয়ে তার পরিবার, সাবেক সেনা কর্মকর্তা যারা রাওয়ার সদস্য ছিলেন তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু নাখোশ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এই মাসুদকে কেন ধরাছোঁয়ার বাইরে রাখা হয়েছে, কেন তাকে মামলার এজাহারে রাখা হয়নি, এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এবং তারা আরেকটি জিনিস বারবার বলেছেন যে হাইকোর্ট তার রায় দিয়েছে যত দ্রুত সাথে সাথে, যেহেতু এখনও আরেকটি সুযোগ রয়েছে, আপিল বিভাগে যাবে, লিভ টু আপিল করতে পারবে আসামিরা। সেই লিভ টু আপিল করার পর আবার একটা রায় হবে, সেই রায়টা কী হবে সেটা নিয়ে তারা চিন্তিত নয়। কারণ তারা চাচ্ছেন যে যেটাই হোক দ্রুত এই রায়টা কার্যকর করুক এবং আসামি যারা রয়েছেন তাদেরকে যে সর্বোচ্চ শাস্তি সেটা যাতে কার্যকর করা হয়। এদিকে অ্যাটর্নি জেনারেলকে যখন জিজ্ঞাসা করা হলো যে মাসুদকে কেন চার্জশিটে রাখা হয়নি, তাকে কি আসলে এই চার্জশিটে আনা যাবে কি না, তিনি বলছেন যে যদি এটা এখন আর এটার সুযোগ নেই, যদি এটা করতে হয় তাহলে এই মামলার যে রায় সেটা আরও ডিলে হয়ে যাবে। কারণ তাকে নতুন করে আনতে হবে, তাকে রিমান্ডে নিতে হবে, তারপরে তার তথ্য এভিডেন্স কালেক্ট করতে হবে, দেন তারপরে তাকে বিচার কাজের সাথে ইনক্লুডেড করতে হবে, যার কারণে একটা লং প্রসেসিং লাগবে। যার কারণে এই মুহূর্তে তাকে আনাটাই তিনি যুক্তিসঙ্গত মনে করছেন না। পাশাপাশি আরেকটি জিনিস বলে রাখি যে তারা যারা আসামি পক্ষের আইনজীবী ছিলেন তারা যে যুক্তিতর্ক তুলে ধরেছিলেন, সেখানে বলা হয়েছে যে এসআই যা মেজর সিনহাকে আসলে হত্যা করার আগে তিনি নাকি তাদেরকে গুলি করতে চেয়েছিলেন, যার কারণেই তারা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য তারা পাল্টা গুলি ছুঁড়েছেন। কিন্তু অ্যাটর্নি জেনারেল সেটাকে ভেঙে বলেছিলেন, উদাহরণস্বরূপ দিয়েছেন যে কেউ যদি আমাকে লাঠি দিয়ে মারতে আসে তাহলে আমি তাকে ছুরি দিয়ে পার দিতে পারবো না, কেউ যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করতে আসে তাহলে আমি তাকে শ্যুট করতে পারবো না। অর্থাৎ ভিডিও ফুটেজ থেকে দেখা গিয়েছে যে মেজর সিনহা যখন গাড়ি থেকে নামে তখন তিনি তার 2 হাত প্রশস্ত করে উপরে তুলে রাখেন, যাতে বোঝা যাচ্ছে যে তিনি আত্মসমর্পণ করছেন এবং
তারপরে আমরা তিনি যখন এই বর্ণনাটা দিচ্ছিলেন, অর্থাৎ মেজর সিনহার হত্যার বর্ণনাটা দিচ্ছিলেন, আমরা দেখেছি যে অ্যাটর্নি জেনারেল চোখে পানি চলে এসেছে এবং তিনি কতটা কষ্ট পাচ্ছেন। আসলে মেজর সিনহার এই হত্যাটা আসলে শুধু অ্যাটর্নি জেনারেল না, সবার চোখেই পানি নিয়ে এসেছে তার এই মৃত্যুটা। তো অলি, এই ছিল আমার কাছ থেকে হাইকোর্ট অঞ্চলের সর্বশেষ। জি পাপ্পু, ধন্যবাদ আপনাকে। হাইকোর্ট এলাকা থেকে বলছিলেন সহকর্মী কাজী পাপ্পু। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা হচ্ছে আজ বিকেল 3টায় বেতার টেলিভিশনে এ বাজেট প্রস্তাব ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেটের আকার 7,90,000 কোটি টাকা, যাকে অর্থ উপদেষ্টা বাস্তবায়নযোগ্য দাবি করলেও অর্থনীতিবিদরা বলছেন ঘাটতি পূরণে বেগ পেতে হবে। বাজেটের সার্বিক দিক নিয়ে মনিরুল ইসলামের প্রতিবেদন। ভিন্ন প্রেক্ষাপটে বাংলাদেশ। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট, নেই জাতীয় সরকার, তাই জাতীয় সংসদ নয়, এবার বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। সংকুলানে রাজস্ব আয় 5,18,000 কোটি টাকা। ঘাটতি থাকছে 2,26,000 কোটি, যা পূরণ হবে অভ্যন্তরীণ উৎস থেকে, চড়া সুদের ঋণ হ্রাস আর ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে। এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দ 2,30,000 কোটি টাকা। বাজেটে কর বাড়ানোর চেয়ে করদাতাদের স্বস্তি দেওয়ার দিকে নজর বেশি থাকবে। কর কাঠামোতেও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি 5.5, যা বিদায়ী অর্থ বছরের চেয়ে 1% কম। আর আগের বছর থেকে 0.5 কমিয়ে মূল্যস্ফীতির প্রাক্কলন হার 6.5%। বাজেটকে বাস্তবায়নযোগ্য করতে কিছু উদ্যোগ রয়েছে। মেগা প্রকল্পে বরাদ্দ কমানোর পাশাপাশি বাড়ছে করমুক্ত আয়সীমা। উন্নয়ন প্রকল্পও নামিয়ে নেওয়া হয়েছে অর্ধেকে। আর সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে অবকাঠামো, যোগাযোগ আর জ্বালানি খাত। মোট বরাদ্দের 25.64% বা 58,973 কোটি টাকা বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ 14.08% বা 32,392 কোটি টাকা বিদ্যুৎ ও জ্বালানিতে। 12.42% বা 28,557 কোটি টাকা পাচ্ছে শিক্ষা। গৃহায়ন কমিউনিটি সুবিধাবলী খাত পেয়েছে 9.9% বা 22,776 কোটি টাকা। আর স্বাস্থ্যের বরাদ্দ 7.89% বা 18,148 কোটি টাকা। ব্যবসা বাণিজ্য ভালো হওয়া, সেখানে মানুষের আয় রোজগার থাকা, কর্মসংস্থান তৈরি হওয়া এবং একই সঙ্গে যে মূল্যস্ফীতি সেটাও কমানো, এইগুলোই আসলে মানুষের প্রত্যাশা। বাস্তবতা বিবেচনায় এই বাজেটের ঘাটতিকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও নিত্য প্রয়োজনীয় পণ্যের স্বস্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। অর্থায়নটা ঠিক মতো হলে তখন বাস্তবায়নটা সহজ হবে, এবং সেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো মানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও হয়তো মোটামুটি ভাবে পূরণ করা সম্ভব হবে। এবং সেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো মানুষের প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও হয়তো মোটামুটি ভাবে পূরণ করা সম্ভব হবে। আর যদি অর্থায়নটা ঠিক মতো না হয়, রাজস্ব আদায় ঠিক মতো না হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বাজেটকে কাটছাট করতে হবে। আমাদের গত কয়েক বছরের অভিজ্ঞতা হচ্ছে এরকম যে যতটুকু বাজেট প্রস্তাব করা হয় তো তার চাইতে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো কম বাস্তবায়ন হয়। তো এইটা একটা বড় রকমের চ্যালেঞ্জের বিষয়। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা বাড়ানোর ক্ষেত্রে সরকারের নমনীয় উদ্যোগ জরুরি বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সরকারের বেশ কিছু উদ্যোগে এবারের বাজেট জনমনে স্বস্তি আনবে বলে দাবি করা হচ্ছে। বাজেটের সবচেয়ে ইতিবাচক দিক স্থানীয় ঋণপত্র কমিশনের উৎসে কর অর্ধেক করা। এতে চাল, ডাল সহ বেশ কিছু কৃষিপণ্যে আসবে স্বস্তি। এর উপর মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমাও বাড়ানো হয়েছে। তবে ঘাটতি পূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা। মনিরুল ইসলামের আরেকটি রিপোর্ট। জনবান্ধব করতে এবারের বাজেটে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার, যার কারণে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্য ও সেবার মূল্য কমবে, অন্তত এটাই ধারণা করা হচ্ছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্র কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে। এর ফলে কমবে চাল, ডাল, আটা, লবণ, ভোজ্য তেল সহ একাধিক কৃষি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। কমবে পরিবেশ বান্ধব পণ্য এবং কম্পিউটার ও ফলমূলের দাম। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, পলিপ্রোপাইলিন, স্টাপল ফাইবারও পাচ্ছে ভ্যাট অব্যাহতি। আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে গেলে তো আমাদের সমস্যা। সেজন্য আমরা চাই যেন বাজারের দাম সবকিছু কম থাকে, চাল, ডাল, সবজি সবকিছুই দামটা কম থাকে। নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ সাধুবাদ পেলেও এ ব্যাপারে দ্রুত কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। 2 টাকা কেজিতে কমে যায়,
তাহলে একজন দেখা গেছে 5 কেজি জায়গায় তো 10 কেজি অথবা নিয়ে যাবে, তা আমরা দেখা যাচ্ছে 1 টাকা করে লাভ করলে 10 টাকা হবে। চাল কোন ডাল কোন যা কোন যদি দাম কমে তো একটা স্বস্তি আসবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দাম লাগামের ভিতরে থাকে তাহলে তো সকলে উপকৃত হবে। বাচক খুচরো যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোয় গণপরিবহনের ভাড়াও কমছে। এলএনজি আমদানিতেও একই উদ্যোগ, যার কারণে বিদ্যুতের দামও গ্রাহক পর্যায়ে কমবে। পরিবহন সংশ্লিষ্টরাও এতে খুশি। যদি জিনিসপত্রের দাম কমায়, পার্টসের দাম কমায়, মোবিলের দাম কমায়, চাকার দাম কমায়, সেটা আমরা অনেক লাভবানের দিকে অগ্রসর হতে পারবো। এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের জন্য একটু কষ্টটা কমবে। সব দিক থেকে আমরা যদি সহজলভ্য কিছু পাই তাহলে আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব যাত্রী মান আরো উন্নয়ন করার জন্য। এবার বাজেট প্রস্তাবনায় 39টি সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা কমবে। এদিকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যে ভ্যাট এবং শুল্ক ও কর বাড়ানো হয়ে থাকে। বিভিন্ন হারে আমদানি শুল্ক আর কর বাড়ানোতে স্বাভাবিক কারণেই বেড়ে যায় সেসব পণ্যের দাম। ফ্রিজ, এসি, মোবাইল ফোন, ব্লেড, বাস, ট্রাকের বেশ দাম বাড়তি হবে। টেবিল ওয়্যার, সুতাসহ রড, হেলিকপ্টার, বিদেশি চকলেট, খেলনার দামও বাড়বে। পাশাপাশি মার্বেল, গ্রানাইট, ব্যাটারি চালিত রিক্সা কিনতেও গুনতে হবে বাড়তি টাকা। উচ্চ মূল্যস্ফীতির সময় নতুন করে দাম বাড়লে মানুষের জীবনযাপনের ব্যয়ও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মানুষের যে মূল্যস্ফীতির চাপ অনুভব করছেন, তাদের জীবন যে অতিষ্ঠ হয়ে গেছে মূল্যস্ফীতির কারণে, তো সুতরাং তাদের জন্য তো কিছুটা স্পেস তৈরি করে দিতে হবে, এবং সেটা হতে পারে যে করমুক্ত আয়সীমা, এবং সেই বিষয়ে আসলে একটা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে এক ধরনের যদি এই করমুক্ত আয়সীমা করার ব্যবস্থা করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাই মানুষের জন্য কাম্য হবে। রাজস্ব ঘাটতি পূরণে নিয়মিত করদাতা বা ভোক্তাকে টার্গেট নয়, বরং কর নিয়ে কারসাজিতে জড়িতদের টার্গেট করা উচিত বলে মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির ফলে সিলেট ও চট্টগ্রামের 5 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের 11 অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। নগর কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ড্রেনে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। এদিকে প্রতি বছর জলাবদ্ধতার শিকার হলেও এবার ভিন্ন চিত্র বন্দরনগরী চট্টগ্রামে। জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের সুফল মিলছে বলে জানান নগরবাসী। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন বুসরাত জাহান। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ রোড, বাঘাবাড়ি, খারসতবিট, মীরাবাজার, শাহজালাল উপশহর ও রেল স্টেশন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে নগরবাসী। ড্রেন হয়তো ক্লিয়ার না, ড্রেন যদি ক্লিয়ার থাকতো তাহলে তো পানিগুলো খাবার হতে পারতো। পানিগুলো খাবার হতে পারে না দেখেই পানিটা ওভারফ্লো হয়ে সব দিকে বন্যার পরিস্থিতি। 3 দিন যাবৎ একটানা ভারী বর্ষণে বৃষ্টির কারণে আজকা বঙ্গবী রোড, আমার দোকান সহ আস্থা রোডেই পানির নিচে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেশিরভাগ নদ নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেশি বিপদে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষ। সিটি কর্পোরেশন কোনো পদক্ষেপ নেয় না। আলটা যদি সুন্দর করে খনন করে দিত এবং ড্রেনের সাথে সংযোগ দিত তাইলে আর আমাদের এই পানির ভোগ করা লাগেন না। পলিথিন, প্লাস্টিক ও আবর্জনা জমে নালা নর্দমা ভরাট হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে জলজট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন। কিছু কিছু খাল আছে যেগুলো নাকি আমাদের সিটি কর্পোরেশনের বাইরেও আছে, তো সিটি কর্পোরেশনের বাইরে যেগুলি আছে সেগুলি হয়তো আমরা এভাবে খনন করতে পারছি না। তারপরেও ডিউ টু আমাদের যে এক্সকেভেটর বা ইকুইপমেন্ট এইগুলি শর্টেজ থাকার জন্য সবগুলি খনন করা সম্ভব হয় না। টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের কিছু এলাকাতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়, তবে এখন পর্যন্ত কোথাও স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়নি বলে জানান নগরবাসী। কিছু কিছু সাইডে আছে 16 বর, যেমন বাদুরতলা আংশিক পানি হইলেও পানি নেমে যায়, এখন আগের চেয়ে অনেক ভালো। এখানে দেখা যাচ্ছে কুমুর পরিমাণ গত বছর পানি ছিল, এই তুলনায় এবার পানি নাই বললে চলে। এবছর তেমন পানি দেখতেছি না, সামান্য যদিও জমতেছে, কিন্তু তারপরে সঙ্গে সঙ্গে আবার পানিটা চলে যাচ্ছে। বিগত বছর দেখা গেছিল মানে কি একটু বৃষ্টি পড়লে পুরো চিটাং শহর ডুবে যেত,
ওইটা এখন আর হচ্ছে না। চট্টগ্রাম নগরী জলাবদ্ধতা নিরসনে চলছে 14,389 কোটি টাকার 4টি প্রকল্পের কাজ। এর মধ্যে 8,626 কোটি 62 লাখ টাকা ব্যয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত এ প্রকল্পেরই সুফল মিলছে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। স্বাধীনতার 54 বছরেও অবহেলিত দেশের চামড়া শিল্প। অনিয়ম অব্যবস্থাপনায় 90%ই কারখানায় মামলা মোকদ্দমা এবং খেলাপি ঋণের ভারে জর্জরিত। নেই ইউরোপ সহ অন্যান্য দেশে বাজার সম্প্রসারণের উদ্যোগ। এর সঙ্গে যোগ হয়েছে সরকারের একগুঁয়েমি নীতি। বিশেষজ্ঞরা বলছেন এসবের ফলে চামড়া বাজারের পতন ঠেকানো যাচ্ছে না। চামড়া শিল্প নিয়ে রেজা খানের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। তৈরি পোশাকের পর রপ্তানিতে দ্বিতীয় স্থানে চামড়া শিল্প। দেশের শিল্প আয়ের 2% আসে এ খাত থেকে। মোট রপ্তানি আয়ের 3.8 ভাগ হল চামড়াজাত পণ্য, আর বার্ষিক রপ্তানি 1.2 থেকে 6 বিলিয়ন ডলার। তবে 2030 সালের মধ্যে এ খাতে বার্ষিক 5 বিলিয়ন ডলার রপ্তানির সম্ভাবনা রয়েছে। চামড়া শিল্পের উন্নয়নে এখনও কমেনি বিদেশ নির্ভরতা। সমস্ত কাঁচামাল আমদানি করতে হয় বলে দিন দিন পিছিয়ে পড়ছে এই খাত। আমাদের দেশ থেকে বিদেশিরা নিব, বিদেশ থেকে আবার আমরা আনবো। আমরা তো বিদেশি নির্ভরশীল, পর নির্ভরশীল। আমরা কিন্তু আমাদের দেশের উপর নির্ভরশীল। আমাদের মূলত আমরা চামড়া যে পাকাই করব, আমাদের সব র মেটেরিয়াল কিনতে হয় বাইরের থেকে। আমাদের কোনো নিজস্ব কেমিক্যাল নাই। লবণটা আমরা নিজস্ব ব্যবহার করতে পারি না, দেশের লবণ পরিপূর্ণতা তাও বাইরে থেকে আনতে হয়। আবার রপ্তানি জিম্মি হয়ে পড়েছে চীনা বলয়ের মধ্যে। এ থেকে মুক্তি পেতে একটাই পথ খোলা, তা হলো ইউরোপ সহ বিভিন্ন দেশে বাজার সম্প্রসারণ। চীন একটা বায়ার, খালি চীন আছে, ইউরোপ লাগবে। চামড়া জগতে ইউরোপ আসলে চামড়া জগতে বাড়বে। আপনারা একটু বেশি করে জোর দেবেন যে বিভিন্ন দেশের ভাইয়েরা জীবন এসে চামড়াটা নিয়ে যায়, তাহলে আপনাকে আমরা মার্কেটটা বাড়ানো। চামড়া খাতের 12টা বাজানোর জন্যে ট্যানারি মালিকরাও কম দায়ী নন। বাকিতে চামড়া কিনে পরবর্তীতে বকেয়া শোধ না করার মানসিকতা দীর্ঘদিনের। আহমদপুরের কোম্পানিদের কাছে এত টাকা পাবো, আমাদের টাকা বসে বকেয়া টাকা দিচ্ছে না, আমাদের ওয়াল পিটে ঠেকে গেছে। স্বাধীনতার এত বছরেও কেন অবহেলিত চামড়া খাত? বিশেষজ্ঞরা বলছেন ভুল নীতির কারণেই উল্টো পথে চলছে বাজার। এই সেক্টরটা খুবই অবহেলিত, এখন থেকে না আগে থেকে। আমি নিজেই ব্যক্তিগতভাবে বুঝিয়েছি বাণিজ্য উপদেষ্টা সাহেবকে, এবং শিল্প উপদেষ্টা সাহেবকেও বুঝিয়েছি, বাণিজ্য সচিবকেও বুঝিয়েছি, শ্রম মন্ত্রণালয়ের সচিবকেও বুঝিয়েছি। ওনারা আমাদের কথায় কোনো কর্ণপাতই করে নাই। সকল জটিলতা থেকে চামড়া শিল্পকে বাঁচাতে সময়োপযোগী উদ্যোগ নেয়ার দাবিও জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা সাহেব উনি একঘেয়েমি কাজ করতেছে, উনি কোনো কর্ণপাতই করতেছেন না কোনো কথা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ 3 স্তরের টিকিট চেকিং ব্যবস্থার কারণে পূর্বের যে কোনো সময়ের চেয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারীর সংখ্যা তুলনামূলকভাবে কমে গেছে বলে দাবি করেছেন ঢাকার রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ সাজেদুল ইসলাম। এই যাত্রার তৃতীয় দিন সোমবার ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া 25টি ট্রেনের মধ্যে 2টি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে গেছে উল্লেখ করে সারাদিনে বিভিন্ন গন্তব্যে মোট 43টি ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি। এদিকে ভোগান্তি ছাড়াই ট্রেন ভ্রমণ করতে পারায় সন্তোষ জানান যাত্রীরা। ঢাকা স্টেশনে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ব্যাপকভাবে চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিদায় স্টেশন অঙ্গনে বিনা টিকিটের যাত্রী খুবই কম। গতকালকে আমাদের কয়েকটা ট্রেন একটু বিলম্বে ছেড়ে গিয়েছে, সেটা হলো আপনার একটু বিরূপ আবহাওয়ার প্রভাব ছিল সেখানে। আর 2টা ট্রেনে আমাদের পাওয়ারে কিছু সাডেনলি প্রবলেম হওয়ার কারণে 2টা ট্রেন বিলম্বে ছেড়ে যায়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় গাজায় আরও 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গেল 19 মাসের তাণ্ডবে 54,400-তে উন্নীত হয়েছে প্রাণহানি। এদিকে অপারেশন স্পাইডার ওয়েব নামে অভিযান চালিয়ে রাশিয়ায় 40টি বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে কিয়েভ। ওদিকে টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড ভারতের বিভিন্ন রাজ্য। সিকিমে তিস্তা নদীর স্রোতে ভেসে গেছে নির্মাণাধীন সেতু। এতে ওই অঞ্চলে আটকা পড়েছেন প্রায় 1300 পর্যটক। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
ফিলিস্তিনিদের হত্যা করতে মৃত্যুফাঁদ তৈরি করেছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে ত্রাণ নিতে আসা অসহায় ক্ষুধার্ত মানুষের উপর এলোপাতাড়ি গুলি চালিয়ে রাফা অঞ্চলে 54 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 200 জন। গেল 19 মাসের তাণ্ডবে 54,400 ছাড়িয়েছে প্রাণহানি। এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে ইসরায়েলপন্থী একটি বিক্ষোভে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অন্তত 6 জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুরে বোল্ডারে এই ঘটনা ঘটে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এই ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে। এরই মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। তবে হামলাটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে রাশিয়ার 4টি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 40টি বিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। রোববার সকালে রাশিয়ার সাইবেরিয়া রাজ্যসহ অন্যান্য জায়গায় এই হামলার ঘটনা ঘটে। অপারেশন স্পাইডার ওয়েব নামের এই অভিযানটি চালাতে 1.5 বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। ওদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে টানা বর্ষণে একদিকে বাড়ছে পানি, অন্যদিকে ঘটছে ভূমিধস। কয়েকদিনে টানা বৃষ্টিপাতে তিস্তা নদীর পানির স্তর দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে শনিবার রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর IMD। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন মতে ভারতের সিকিমের উত্তরাঞ্চলে মাঙ্গন জেলার নির্মাণাধীন সাংকালাং সেতুর একটি অংশ রোববার তিস্তা নদীতে প্রবল স্রোতের কারণে ভেসে গেছে। সেতুটি জংজু, চুংথাং, লাচুং ও লাচেনকে সিকিমের অন্যান্য অঞ্চলকে সড়ক পথে সংযুক্ত করছিল। সিকিমের বিভিন্ন এলাকায় 1,500 পর্যটক আটকা পড়েছেন। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। IMD সতর্কবার্তায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং নদীর তীর থেকে দূরে থাকতে বলা হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। শুরুতে ফুটবল। এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় পা রাখলেন ইংল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। সোমবার সকাল 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এ সময় তাকে অভ্যর্থনা জানান বাফুফের 3 নির্বাহী সদস্য। আগামী 10 জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের। লাল সবুজের জার্সিতে খেলবেন হামজা ফাহমিদুল ও সমিত সোম। ইতোমধ্যে ঢাকায় আছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল। হামজার পর চলতি সপ্তাহে কানাডা থেকে ঢাকায় আসার কথা রয়েছে সমিত সোমের। ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হল বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি20তে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 196 রান সংগ্রহ করেন লিটন বাহিনী। ওপেনার পারভেজ ইমন 34 বলে 66 এবং তানজিদ তামিম করেন 32 বলে 42 রান। জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিসের 46 বলে 107 রানের অপরাজিত ইনিংসে ভর করে 16 বল বাকি থাকতেই জয় পৌঁছে যায় পাকিস্তান। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ হারিস। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মেজর সিনহা হত্যা মামলায় নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল। সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি সিনহার বোনের। 2025-26 অর্থ বছরের বাজেট পেশ আজ। কমছে চাল ডাল সহ বেশ কিছু কৃষি পণ্যের দাম। ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ চান সংশ্লিষ্টরা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি। নদী বন্দরে 1 নম্বর সতর্কতা। সিলেট, চট্টগ্রামে 5 নদী বিপদসীমার উপরে, জলাবদ্ধ নিম্নাঞ্চল। এবং 54 বছরেও অবহেলিত দেশের চামড়া শিল্প। 90% কারখানায় ঋণে জর্জরিত। সরকারের একঘুয়েমিকে দুষছেন বিশেষজ্ঞরা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।